এই, আমার কাছে আসার চেষ্টা করবে না বলে দিলাম। মানে? হ্যাঁ, আমার উপরে কোনো অধিকার খাটাতে আসবে না। ওকে, সেটা না হয় দেখা যাবে, কিন্তু কি কারণে এসব বলা হচ্ছে? আমি এই বিয়েতে রাজি ছিলাম না। তো বিয়ে করছো কেন? মা বাবা আমার কোনো কথাই শোনে নাই। কি কারণে বিয়ে করতে রাজি হও নাই? অনেক কারণ আছে। প্রেম টেম করো নাকি? ওই মিয়া, বিয়াতে রাজি না হওয়ার কি এই একটাই কারণই থাকে? আমি তো জানি এই কারণেই অনেকে বিয়েতে রাজি হতে চায় না। আমি অন্য কারণে। কি কারণ? আমার বয়স কত জানেন? পরিবার থেকে জানতে পেরেছি এসএসসি দিয়েছো। হ্যাঁ, এই বছর এইচএসসি দিলাম। আর তার মাঝেই আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি উঠে পড়ে লাগছে বিয়ের জন্য। আমি আমার মাকে কত করে বললাম, মা আমি এই মিনিমাম ইন্টার পরীক্ষাটা দিয়ে নেই, কিন্তু কি শুনে কার কথা? আমার কোনো কথার দাম না দিয়ে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিল। সমস্যা কি ইন্টার পরীক্ষা? হ্যাঁ, ততদিনে আমার বয়সও 18 হতো। একটা মেয়ে বিয়ে করার পারফেক্ট টাইমই বলা যেতে পারে। ও আচ্ছা, আপনি তো লেখাপড়া করেছেন, আপনিই বলেন আমার মা বাবা কাজটা কি ঠিক করেছে? মিফতাহের কথায় তাল মিলিয়ে না, একদম ঠিক হয়নি। হুম। তো এখন কি করবা বলে ভাবছো? আমি যে কোনো মূল্যেই ইন্টার পরীক্ষা দিতে চাই। আচ্ছা, সেটা করা যাবে। কিভাবে? আমরা যেখানে থাকবো সেখানকার ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দিব। সত্যি? এখন চলো গল্প করি। শুধু গল্পই করব? বাসর ঘরে নাকি বিড়াল মারে, সেটা কি মারা হবে না? না, মারামারি করা ভালো না। আমি মন খারাপ করে চুপ হয়ে আছি। ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরেই মাইরেন। মানে? মানে হলো এই 2 বছর আমাদের মধ্যে কিছুই হবে না। আচ্ছা ঘুমাও তুমি। আপনি ঘুমাবেন না? না, পরে ঘুমাবো। বুঝি তো, আমি সবই বুঝি। কি বুঝো? আমি ঘুমাবো আর এই সুযোগে আপনি ঘুমের মাঝে আমার কাছে আসার চেষ্টা করবেন। আল্লাহ গো, এত সন্দেহ! তা নয় তো কি, মা বাবাই তো কথা শোনে না, আর আপনি শুনবেন এটার কি কোনো গ্যারান্টি আছে নাকি? আমি বিছানায় শুতে শুতে মিফতার দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারো, মিফতা তখন কোলবালিশটা টেনে দুজনের মাঝে রেখে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনি কি প্রেম করেন নাই কখনো? না। এটা মিথ্যে কথা। মিথ্যা মনে হলো কেন? ভার্সিটিতে পড়েছেন আর প্রেম করেন নাই, এটা আমি কেন, কোনো পাগলও বিশ্বাস করবে না। বিয়ের পরে করব বলে কখনো কোনো মেয়েদের পিছু লাগিনি। ও ওকে, ঘুমাও এখন। ওকে, গুড নাইট। বলে অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। হায় আল্লাহ, কি পাপ করেছিলাম যার কারণে তুমি আমার সাথে এমনটা করলে? মনে হয় পৃথিবীতে আমি একমাত্র পুরুষ যে বাসর রাতে দুজনের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাচ্ছি। কত ইচ্ছা ছিল দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্প করব, কিন্তু কোনো কিছুই হলো না। উল্টা আরো মেজাজ খারাপ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে ঘন্টাখানেক পার হওয়ার পরে ক্লান্তিকর শরীরে ঘুম চলে আসে। রাত গিয়ে ভোর হয়। ভোরে লাইটের আলোয় আমার ঘুম ভাঙে। আয়াস ঘুম ঘুম চোখ নিয়ে তাকিয়ে দেখে মিফতা ঘোমটা দিয়ে নামাজের জায়নামাজে নামাজ পড়তেছে। আমি হাত দিয়ে চোখ কষলে চোখের ঘোলাটে ভাব খানিকটা দূর করে মেয়েটাকে মনে হয় আল্লাহ নিজ হাতে পরম যত্নে বানিয়েছে। এত সুন্দর মেয়ে সত্যি আমি এর আগে দেখিনি। এসব ভাবতে ভাবতে মিফতা নামাজ শেষ করে খাটের উপরে পা উঠিয়ে বসে। এমন হাঁ করে কি দেখছেন? পরি দেখছি। কি? এখানে পড়ে আসলো কোথা থেকে? এই যে আমার সামনে এখন পরিটা হাসতেছে। কে পড়ি? আমার বউ। আমি পড়ি? পরি কখনো দেখিনি, কিন্তু আজকে মানব পরি দেখছি। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। পাম না, আসলে তুমি অনেক সুন্দর। এসব বলতে বলতে দরজায় টোকা পড়ে। টোকা দেওয়ার সাথে সাথে আমি টেবিল থেকে লিপস্টিকটা হাতে নিয়ে মিফতার হাত ধরে কাছে টেনে ঠোঁটের কাছে লিপস্টিক দিয়ে লেপটে দেয়। এটা কি হলো? না হলে ওনারা সন্দেহ করবে। এখানে সন্দেহ করার কি আছে? ভাববে আমাদের মাঝে কিছুই হয় নাই। আসলেই তো হয় নাই। তো এটাকে কি সবাই বুঝতে দেওয়া যাবে? না, হ্যাঁ, না না না। এটা বুঝে গেলে মা বাবা আমাকে মেরে ফেলবে। কেউ যাতে বুঝতে না পারে, তাই সবার সামনে আমাদের একটু অন্যরকম ভাবে থাকা লাগবে। এসব বলতে বলতে দরজায় আবার টোকা পড়ে।
মিফতা তখন দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখে আমার দাদিমা দরজায় দাঁড়িয়ে মুখ টিপে টিপে হাসতেছে। মিফতা লজ্জা পাওয়ার ভঙ্গি ধরে খাটের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এত লজ্জা পাওয়ার কি আছে? রাতে তো মনে হয় একটুও ঘুমাসনি। মিফতা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই বস এখানে। মিফতা বসার পরে, কেমন কাটলো তোদের নতুন জীবনে প্রথম রাত? খুবই খারাপ। এই কথা শুনে মিফতা আয়াসের দিকে চোখ পাকিয়ে তাকায়। খারাপ কেন? প্রথম না, একটু কষ্ট হয়েছে। এটা তো হবেই। তোর দাদাও আমাকে ব্যথা দিয়েছিল, যার কারণে 10-12 দিন কাছেই আসতে দেয়নি। তুমি দাদিকে এমন কষ্ট দিতে পারলে? এখন চল, সবাই নাস্তা নিয়ে বসে আছে। আর এই, তুই মুখটা ভালোভাবে ধুয়ে নে, না হলে সবাই হাসবে। দাদি যাওয়ার পরে, ওই মিয়া, আপনি আমার মুখে লিপস্টিক দিয়েছেন সবার কাছে হাসির পাত্র বানানোর জন্য? আরে তা না, বুঝি কাছে আসতে দেই নাই বলে প্রতিশোধ নিয়েছেন আর কি। যতটুকু বোঝার ক্ষমতা আছে ততটুকুনি বুঝছো। আচ্ছা, বাই দা ওয়ে, প্রথম প্রথম যে ব্যথা পাই এটা কি করে জানেন? না মানে, বন্ধুরা তো বিয়ে করেছে, তাদের থেকে জেনেছি। কি, আপনার বন্ধুরা এত খারাপ? ধুর, বাদ দাও তো। এখন চলো, সবাই অপেক্ষা করতেছে। চলেন। বলে দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। রাতে আয়াস ল্যাপটপটা নিয়ে অফিসিয়ালি কিছু কাজ করতেছে। এমন সময় মিফতা আয়াসের পিছনে এসে, ঘুমাবেন কখন? এই তো কাজটা শেষ হওয়ার পরে। ওকে, আমি তাহলে ঘুমাই। এত সকালে? এখন কি সকাল নাকি? এখন তো রাত 9টা বাজে। রাত 9টার দিকে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, অনেক ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমিয়ে যাও। বলে আমি কাজে মনোযোগ দেই। ঘন্টাখানেক পরে কাজ শেষ হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মিফতাহের দিকে তাকিয়ে দেখি মেয়েটা ঘুমে বিবর হয়ে আছে। নাক মুখ হালকা ঘেমে লাইটের আলোয় চিকচিক করছে, আর ঠোঁট দুইটা তীর তীর করে কাঁপছে। এমন সময় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিফতার দিকে এগিয়ে ঠোঁটে ঠোঁট রেখে কিছুক্ষণের জন্য হারিয়ে যাই। মিফতা ঘুমের মধ্যে নড়ে ওঠার সাথে সাথে আমি নিজের বালিশে এসে শুয়ে পড়ি। আমি মিফতার দিকে এক নজরে তাকিয়ে আছি আর ভাবছি, ইস, কখন এই পরিটার স্পর্শ পাবো, কখন দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্পে মেতে উঠবো। আমরা যখন ঘুমাবো আমি সবসময় ওর কোমরে একটা হাত রেখে আমার বুকের সাথে সবসময় চেপে ধরে রাখবো। এসব ভাবতে আমি নিজের অজান্তেই ঘুমের রাজ্যে হারিয়ে যাই। ভোর 5টার দিকে মিফতার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে খেয়াল করে দেখে আমার একটা হাত মিফতার তলপেটের উপরে রেখে ঘুমোচ্ছে। মিফতা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে হাতটা সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নামাজ শেষ করে আবার শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন সকাল 11টার দিকে, এই রেডি হইছিস? হ্যাঁ মা, আমি রেডি। বৌমা কোথায়? ওয়াশরুমে। ওকে, তোরা আয়, আমরা সবাই বের হলাম। বলে মা চলে যায়। মা যাওয়ার পরে মিফতা রেডি হয়। মা চলে গেছে? হ্যাঁ। তো আমাকে শাড়ি পরিয়ে দিবে কে? তুমি পড়তে পারো না? না। আমি তো ভাবছি তুমি পড়তে পারো। তোর বা। আমি মিফতার দিকে তাকাই। আমাকে তাকানোর কি আছে? এটা বকা না, এটা আমার মুখের বুলি। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হও, সবাই নিচে ওয়েট করছে। লেহেঙ্গা পরে ফেলে? বিয়ের লেহেঙ্গা পরে কখনো বাপের বাড়িতে যাইতে শুনছো? হুম। তো আমি তো শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখো। অনেক দেখেছি, একজন কখনোই পারি না। আরে ট্রাই তো করো, আর আমি তো আছি। আপনার সামনে শাড়ি পরবো? আমার সামনে পড়লে গোনা হবে নাকি? না, তা হবে না, কিন্তু কিন্তু কি? আচ্ছা, একটু ওয়েট করেন। বলে মিফতার শাড়ি নিয়ে টাচ দিচ্ছে, আর উনি বিছানা থেকে ক্ষুধার্ত পাখির মতো তাকিয়ে আছে। এই, অমন করে তাকিয়ে আছেন কেন? ওইদিকে তাকান। ধুর, ধরা খেয়ে গেলাম। কি বলছেন বিড়বিড় করে? কিছু না। এদিকে আসেন। কেন? কুচিটা ধরেন একটু। আমি তখন কুচি ধরার জন্য মিফতার সামনে বসে কুচি ধরে। এই, কোন দিকে তাকিয়ে আছেন? আমি এক মনে তাকিয়ে আছি। আরে কি হলো? তখনই আমি তাকিয়ে আছি। এবার মিফতা আমার মাথায় ধাক্কা দিয়ে, কি হয়েছে? অনেক সুন্দর কি? নাভি। এমন সুন্দর নাভি মনে হয় কোনো মেয়ের নাই। আপনি সবারটা চেক করে আসছেন তাই না? এই না, শুধু 10-12 জনে দেখছি। কি? না মানে, হ্যাঁ।
কুত্তা, যা তুই, আমি কোথাও যাব না। আরে কি হলো? 10-12 জনের নাভি দেখলে চলবে, আরো অনেক বেশি দেখা লাগবে। যান, আরো কয়েকটা দেখে আসেন। বলে রাগে ফুঁসতে থাকে। আমি হিন্দি সিনেমার কথা বলছিলাম। মানে হিন্দি একটু মুভি দেখলে নিম্নে 3-4টা দেখার সুযোগ হয়, এটা বলছিলাম আর কি। বাস্তবে দেখেন নাই? সাহসও করি নাই। আর করবেনও না, বলে দিলাম। এখন চলো, মনে হয় সবাই খেপে আছে। চলেন। দুজনে নিচে নামার পরে, এত দেরি করছিস কেন? তোমার বৌমার শাড়ি পরতে লেট হইছে ওহ আচ্ছা, চল। বলে সবাই গাড়িতে উঠে বসে। গাড়ি মিনিট 10 চলার পরে মিফতা আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবা? মোবাইল দেন। কেন? গেমস খেলবো। গেমস নাই তো। প্লে স্টোরে তো আছে। নাও। বলে আমি মোবাইলটা বের করে মিফতার হাতে দেই। মিফতা কতক্ষণ টেম্পল রান খেলার পরে আমার চোখে ফাঁকি দিয়ে মেসেঞ্জারে ঢুকবে, আর তখনই মোবাইল ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা খুলে দেন। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি মেসেঞ্জারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য আটকে আছে। কি হলো, দিচ্ছেন না কেন? মেসেঞ্জার দিয়ে কি করবা? গেম খেলো। যেটা বলছেন সেটা দেন। আমি তখন অনিচ্ছা সত্ত্বেও লক খুলে দেই। লক খুলে দেওয়ার পরে সবার প্রথমেই দেখে কিউটি নামে সেভ করা একটা মেয়ে। এটা কি? কোনটা? এই যে এই মেয়েটা। ও ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? দূর, এসব কি বলছো? কোনো ফ্রেন্ডকে কিউটি নামে সেভ করে এমন বন্ধু আমি আজকেই প্রথম দেখলাম। আরে কি জ্বালায় পড়লাম রে বাবা। কি ধরা খেয়ে গেছেন? এই এসব কি বলছো? মা বাবা শুনবে তো। শুনুক, তাদের ছেলে বিয়ে করে যে আরেকটা লাইন মারছে সেটা তারা শুনুক। আমি লাইন মারি? তা নয়তো কি, হাতে নাতে ধরা খেয়েও অস্বীকার করতেছেন। কনভারসেশনে ঢুকো। আমি কারো পার্সোনাল কোনো কিছুতে ঢুকি না। পার্সোনাল কোনো কিছুতে ঢুকে না? পার্সোনাল কোনো কিছুতে না ঢুকলে মেসেঞ্জারে কেন ঢুকলা? ঢুকছি দেখেই তো ধরা খাইছেন। মিফতা, আমার কিন্তু রাগ। আমার কি রাগ নাই নাকি? অবিশ্বাস হলে কনভারসেশন দেখো। এই মেয়ে কি তোমার ক্লাসমেট? না, জুনিয়র। তাহলে ব্লক করে দেই। এটা কেমন কথা? যোগাযোগ না রাখলে ঝামেলা হবে না। তাহলে এত কথা বলতেছেন কেন? এই যে নেন, ব্লক করে দিলাম। আর হ্যাঁ, ভুলেও আনব্লক করবেন না বলে দিলাম। যদি আনব্লক করেন তাহলে আপনার 14 গোষ্ঠীকে জানাবো। আল্লাহ রে, এটা বউ নাকি শত্রু? আমার জিনিস শুধু আমারই থাকবে, আর অন্য কারো স্পর্শে কখনোই যেতে দিব না। তোমার কাছেও তো আসতে দাও না। 2 বছর সময় নিচ্ছি না? 2 বছর পরে দেখমনে কত কাছে আসতে পারেন। এই 2 বছর আমি কি করব? রাতে বলবো। বলে মুচকি হাসি দিয়ে বাহিরের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। মিফতাদের বাসায় যাওয়ার পরে মা বাবা দুপুরের খাবার খেয়ে তারা আবার বাসায় ব্যাক করে। বিকেলের দিকে আমি রুমে শুয়ে আছি, এমন সময় মিফতা আসে। ঘুমাচ্ছেন নাকি? না। চলেন হাঁটতে বের হবো। চলো। একটু সাজুগুজু করারও কি টাইম দিবেন না নাকি? না করছে কে? ওইদিকে ফিরে শুয়ে থাকেন, আমি শাড়ি পরবো। বলে হাসতে থাকে। কেন? আমি তাকালে কি হবে? কন্ট্রোল হারিয়ে ফেলবেন। না, সামনে নিব। না বাবা, আমি আমার রিস্ক নিতে পারবো না। যান, ওইদিকে ফিরেন তো। এইদিকে তাকান বললে তাকাবেন, আর যদি এর আগে তাকান তাহলে খেয়ে ফেলবো, একদম বলে দিলাম। ডিরেক্ট থ্রেট? থ্রেট মনে হলে থ্রেটই। মিনিট 5 পরে। এই কুচিটা একটু ধরেন তো। আমি পারবো না। ধরতে বলছি। আমি তো বললাম পারবো না। কুচি ধরতে বলছি। আমি পারবো না বলতে বলতে মিফতার দিকে তাকিয়ে নাভির দিকে চোখ আটকে যায়। ওই হ্যালো, কুচি ধরতে বলছি কিন্তু। আমি তখন খাট থেকে নেমে মিফতার কাছে এসে এক হাঁটু ফ্লোরে ভর দিয়ে শাড়ির কুচি ধরে। আমার মাথায় তাৎক্ষণিক একটা বুদ্ধি আসে। ইয়েস, এখন দিলে কিছু বলতে পারবে না। মনে মনে ভাবতে ভাবতেই নাভিতে মুখ লাগিয়ে সেকেন্ডের মধ্যে কয়েকটা চুমু দিয়ে ফেলে। 5-7টা দেওয়ার পরে মিফতা চোখ বুজে ফেলে, আমার চুল টেনে আরো বেশি করে চেপে ধরে। এমন আরো কয়েকটা দেওয়ার পরে মিফতা আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে চলে যায়। কতক্ষণ পরে এটা কিন্তু কথা ছিল না। কোনটা? এই যে একটু আগে যা হলো। সরি, আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম। ডাহা মিথ্যা, আমি সবটা নিজের ইচ্ছাতেই করে। আচ্ছা চলেন এখন।
চলো বলে দুজনে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে বের হই। দুজনে চুপচাপ নদীর পাশ দিয়ে হাঁটছি। আপনি কি আসলেই কাউকে ভালোবাসেননি? বিশ্বাস হয় না? সবার কাছে শুনেছি সুন্দর ছেলেরা নাকি প্রেম করে বেড়ায়। এসব মিথ্যা কথা। ফেসবুকে তো কম করেন না। ফেসবুকে আবার কি করি? ওই যে জাস্ট ফ্রেন্ড। মাইক দিব কিন্তু। আপনি মাইর দিলে আমি কি বসে থাকবো নাকি? এ মা, তুমিও সাথে সাথে দিবা নাকি? যা দিবেন তাই তো দিব, সাথে খামসি ফ্রি। কি ভয়ানক মাইয়া রে বাবা। নখগুলো সুন্দর না? বলে বাম হাতে বড় বড় নখ আমার চোখের সামনে তুলে ধরে। আচ্ছা বাবা আচ্ছা, এত ভয় দেখানো লাগবে না, আমি কখনো মারবো না। এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা শোনেন, কি? নৌকা চালাতে পারেন? গ্রামের বাড়ি গেলে মাঝে মাঝে চালাতাম। নাকি মাঝে নিয়ে আবার ডুবিয়ে দেন? তাহলে তো ভালোই হবে। কি ভালো হবে? হ্যাঁ। কোন দিক দিয়ে ভালো হবে বলে মনে করলেন? তোমার পানি থেকে তুলে একটু বাংলা মুভির কাহিনী আহা শখ কত। আচ্ছা চলেন এখন। কোথায়? ওই যে ফুচকার দোকানের দিকে। নৌকায় উঠ বাংলা মুভির সিন করার সুযোগ নেওয়ার জন্য। বলে হাসতে থাকে। আরে ওটা তো মজা করলাম, চলো। তো কি নৌকা চালানো হবে না? একটু পরে মাগরিবের আজান দিবে, আর উনি আসছে এমন সময় নৌকায় উঠাতে। অন্য কোনো একদিন চলেন, এখন ফুচকা খেয়ে চলে যাব। ওকে চলো। বলে দুজন ফুচকার দোকানে যায়। এই মামা, ঝাল করে 2টা ফুচকা দাও। আমি ঝাল খাই না। ফুচকার সাথে ঝাল না হলে ওটা ফুচকাই মনে হয় না। ওকে 2 বছর পরে। কেন 2 বছর পর কেন? পরে বলবো, এখন খেয়ে নাও। আপনি খাবেন না? না তুমি খাও। ওকে, না খেলে আর কি করার, আমি খাবো। বলে ফুচকার প্লেট নিয়ে এই এভাবে তাকিয়ে কি দেখেন? ফুচকা খাওয়ার মধ্যে হচ্ছে একটা আর্ট আছে, সেটা সেটা আবার কেমনে? কোনো কবি থাকলে হয়তো এই ফুচকা খাওয়া দেখে 2-1 লাইন তোমাকে উৎসর্গ করতো। হয়েছে আর পাম মারা লাগবে না। পাম মনে হলে আর কি করার। আচ্ছা এখন চলেন। চলো। দুজন রিকশায় করে বাসায় ফেরার পরে দুজনে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। এই মিপ্তা, তোমার ভর্তি শুরু হবে কবে থেকে? 4 থেকে 5 দিন পরে। কি বলো? হ্যাঁ। কোন গ্রুপ নিবা? আপনি কোন গ্রুপে ছিলেন? সায়েন্স থেকে। ওয়াও, তাহলে তো আমার সুবিধা। সায়েন্সই নিবা? আচ্ছা, আগে ইন্টারেস্ট সায়েন্স নাকি এসএসসি তে অনেক কঠিন? তো কি হয়েছে? হোম টিউটর লাগবে। হোম টিউটর? হ্যাঁ। ওকে, কোনো মহিলা মাস্টারকে ঠিক করে দিব। আমি মহিলার কাছে পড়বো কেন? আপনি না সায়েন্স থেকে পড়েছেন, সো আমি আপনার কাছেই পড়বো। ওকে আমি পড়াবো। এখন খেতে আসেন। সবাই মিলে খাওয়ার পরে আমি রুমে এসে শুয়ে আছি। মিফতা ফ্রেশ হয়ে এসে শোয়ার পরে, এই এখানে কি? কোনখানে? এই যে এখানে। কোথায়? আরে এখানে। বলে শোয়া থেকে উঠে নাভিতে হাত রেখে হাতাতে থাকি। আই কি করছেন? ভাবছি কোনো পোকা হয়তো, কিন্তু না, এখন বুঝলাম এটা তিল। তাই বলে এভাবে হাতিয়ে দেখা লাগবে? আরে আমি তো ভাবছিলাম এটা পোকা অথবা ময়লা টাইপের কোনো কিছু। হয়েছে, আর কথা কাটানো লাগবে না। আমি কথা কাটাচ্ছি না। আচ্ছা বাদ দেন, এখন ঘুমান। গুড নাইট। এভাবে 3-4 দিন যাওয়ার পরে কাল সকালের আগে সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে নিও, কেমন? কালকেই চলে যাবেন? হ্যাঁ, অফিসে জয়েন করব তো। আচ্ছা, পরের দিন সকালবেলা। আয়াস, হ্যাঁ মা। এদিকে আয়। হ্যাঁ বলো। মেয়েটা বয়সের দিক দিয়ে একটু ছোট, মাঝে মধ্যে কোনো ভুল করলে বুঝিয়ে শুনিয়ে ভুলটা ধরিয়ে দিবি। আচ্ছা। সাবধানে যাস, কেমন? মা সাবধানে থাকিস, কেমন? দুজনকে ভালো। মিফতা এই কথা শুনে লজ্জাবতীর মতো নিচের দিকে তাকিয়ে দোয়া। হি আমানিল্লাহ। বাবা ভালো থাকেন, আর নিজের ওষুধগুলো ঠিকভাবে খাইয়েন। পাগলি, এসব নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না। ওকে বাবা, গেলাম। গাড়ি এসে পড়ছে। সাবধানে যাস। আল্লাহ ভরসা। বলে দুজন গাড়িতে উঠে বসে পড়লাম। গাড়িতে বসার পরে দুইজনই চুপচাপ হয়ে বসে আছি। আয়াস হঠাৎ করে মিফতার হাতটা ধরে ওর দিকে তাকায়। মিফতা চোখ নাচিয়ে জানতে চায়,
চুলগুলোকে মুক্ত করে দিলে কি হয়? কিছুই হবে না, কিন্তু চুল ছাড়বই বা কেন? কারণ চুলের ঘ্রাণটা আমার অনেক ভাল লাগে। তাহলে কাল থেকে সরিষার তেল দিয়ে রাখবো। যা বাবা, তোমার সাথে কোনো কথা নাই। বলে ইয়ারফোনটা হাতে নিয়ে ভাঁজ করে কানে লাগিয়ে চোখ বুজে গান শুনতে থাকি। মিনিট দুয়েক পরে আমার নাক মুখে তাহার চুলের উপস্থিতি টের পাই। আমি চোখ খুলতে খুলতে মিফতা আমার হাতটা ধরে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবি, হায় আল্লাহ, আমি কি স্বপ্নে আছি নাকি? যে মেয়ে শরীরে স্পর্শ লাগলে চোখ পাকিয়ে তাকায়, আর সেই মেয়ে আমার হাত ধরছে, এটা ভাবতেই কেমন জানি লাগছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি হাত ধরছো, এটা বিশ্বাসই হচ্ছে না। জান, আপনার বিশ্বাস করা লাগবে না। বলে মিফতার হাতটা ছাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নেয়। আমি সাথে সাথে মিফতার হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসি। আমার এই কাণ্ড দেখে মিফতা মুখ টিপে টিপে হাসতেছে। ঘন্টা দুয়েক পরে আমার ফ্ল্যাটের কাছে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নামার পরে আমি মিফতাকে রুমে নিয়ে যাই। এটাই আমার বাসা। এই গরিবের বাসা আপনার কাছে কেমন লাগলো? আচ্ছা, এটাতে মানুষ বসবাস করতো নাকি গরু ছাগল বসবাস করতো? অপমান করতেছো কিন্তু। আহারে, আপনার আবার অপমান বোধ আছে? বলে হাসতে থাকে মিফতা। চিল্লানি দিয়ে লাভ নাই, এখন থেকে এসব চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আপনার কাছে এটা খাট মনে হয় নাকি আলমারি মনে হয়? আমি এমনই। এখন আমি আসছি না, সবই ঠিক হবে। কি? কিছুই না, এখন কাজে লেগে পড়েন। ও মা, আবার কি কাজ? রুম গুছানো লাগবে। আমি এসব পারবো না। না পারলে রুমে ঢুকতে দিব না। আমার রুম আমারে ঢুকতে দিবা না? এখন থেকে এই রুম আমার রুম। আচ্ছা, আমি গেলাম। কোথায়? বাহির থেকে একটু ঘুরে আসি। রাতে খাবারের জন্য বাজার করে নিয়ে আসেন, আমি রান্না করব। সিরিয়াসলি? তুমি করবে রান্না? বলে আমি দাঁত কেলিয়ে হাসতে থাকি। তো কিভাবে খাবো? আজকে রেস্টুরেন্ট থেকে কিছু নিয়ে আসি। এরকম করে প্রতিনিয়ত রেস্টুরেন্টের খাবার খেলে পাকস্থলীর প্রবলেম হবে। তার থেকে ভালো ঘরোয়া খাবার খেলে। তুমি তো রান্না তেমন পারো না। যাই পারি, তা দিয়ে হবে না। হবে তো। তাহলে গিয়ে বাজার করে আনেন, আমি রুম গুছিয়ে নিব। আচ্ছা। বলে আমি বাজার করার উদ্দেশ্যে বের হয়ে যাই। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, বিয়ের আগে যখন যা ইচ্ছে হতো তাই করতে পারতাম। 10-12 দিন আগেও যা মন চাইছে তা করে ফেলছি, কিন্তু এখন আর তা হবে না। বিয়ের পরে একটা মানুষের দায়িত্ব হয়ে যায় দ্বিগুণ, আর অধিকার হয়ে যায় অর্ধেক। যেমনটা আজ আমার পিচিটা যা করলো, এসব ভাবতেই দোকানে চলে যাই। দোকান থেকে প্রয়োজন মতো সবকিছু নিয়ে বাসায় এসে দরজায় নক করার পরে মিফতা এসে দরজা খুলে কোমরে হাত দিয়ে রাগী মুখ নিয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? এত দেরি হলো কেন? কতক্ষণ লাগছে? 30 মিনিটের মতো। এতক্ষণ লাগে? রিক্সা পাই নাই তাই হেঁটে গেছি। ও, দেখি কি এনেছেন। বলে মিফতা আমার হাত থেকে ব্যাগপত্র নিয়ে কিচেনের দিকে চলে যায়। আমি তখন রিল্যাক্স মুডে টিভি রিমোট নিয়ে সোফায় বসে কতক্ষণ পরে, এই, এদিকে আসেন। আসছি বলে আমি সাথে সাথে মিফতার কাছে আসি। পেঁয়াজগুলো কেটে দেন। বললে ওড়না দিয়ে চোখ মুছতেছে। এ মা, আমার বউটা দেখি কান্না করতেছে। কান্না না, এগুলো পেঁয়াজের জন্য। হাসলে এখন এই মুহূর্তে সেলফি তুলে আম্মুকে সেন্ড করে দেব, বলবো, মা দেখো তোমার ছেলে কিভাবে আমাকে মারছে। কি? হ্যাঁ। ভাত মনে হয় পুড়ে যাবে। মিফতা তখন তাড়াহুড়ো করে চুপচাপ মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। রান্না শেষ হওয়ার পরে দুজন গোসল করে আসার পরে খাবার খাওয়ার সময়, খুব বাজে হয়েছে। না, অনেক মজা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে লবণ বেশি হয়ে গেছে। আরে তা না, উফ, আমার এমন মনে হচ্ছে। তুমি মনে হয় লবণ একটু বেশি খাও। তাই খান। এর জন্যই রাত 8টার দিকে, এই আজকে অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। এখানে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে যাব। কেন? আমি তো একা থাকতাম, তাই সিঙ্গেল খাট ছিল, কিন্তু এখন তো আমি আর একা না। সোফায় থাকা লাগবে না, তো দুজন এখানেই থাকবো। কি? হ্যাঁ। কিন্তু এই খাটে তো 2 বালিশ আর মাঝে গোল বালিশ রাখার কোনো জায়গা নাই। দুজন এক বালিশেই ঘুমাবো। আমি কি স্বপ্নে আছি? জি না, আপনি বাস্তবে আছেন, আর বিশ্বাস না হলে দেখেন। বলে জোরে একটি চিমটি কেটে হি 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 করে হাসিতে মেতে ওঠে।
ও মা, এত বড় নখ কেন? আপনি কন্ট্রোল হারিয়ে ফেললে এগুলো কাজে লাগবে বলে মুস্কি হাসতে থাকি। নখ তো নখ না, যেন ছোটখাটো অস্ত্র। আমি তখন টিভি অফ করে বিছানার একপাশে চলে যাই। মশারি টানাবার পর আমি লাইট অফ করে দুজন শুয়ে পড়লাম। মিনিট 10 পরে মিফতা মনে মনে ভাবছে, কুত্তাটা একটু জড়িয়ে ধরলে কি হয় আমার? জড়িয়ে ধরলে তার খামসে দিব না। এটা ভাবতে ভাবতে মিফতা মনে মনে বলে, না, এভাবে কাজ হবে না, অন্যভাবে সিস্টেম করা লাগবে। ঘুমিয়ে গেছেন? না। লাইটটা অন করে দেন না। কেন? আমার ভয় করে। আমি থাকতে ভয় কিসের? অন্ধকারে ভয় লাগে। আমি লাইটের আলোয় ঘুমাতে পারি না। ও, হ্যাঁ, আচ্ছা আমি লাইট অন করে দিচ্ছি। বলে শোয়া থেকে উঠবো, এমন সময় মিফতা আমার হাত টেনে ধরে। আবার কি? এখন ভয় পাবো না। কেন? তুমি তো ভয় পাচ্ছ। এখন ভয় পাবো না। বলে মিফতা আমার বুকে মাথা রাখে। মিফতা এভাবে মাথা রাখার কারণে আমি ভাবি আমি কি স্বপ্নে আছি নাকি। আমার সাথে রিসেন্টলি এসব কি ঘটতেছে। বলতে বলতে মিফতা বুকের পশম ধরে জোরে টান মারে। ও মা, ব্যথা পাচ্ছি তো। জড়িয়ে না ধরলে ব্যথা দিবই। কি? হ্যাঁ। এটা কি সত্যি তুমি? আপনার বউ। বলে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মিফতাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা জানান দেয়। এভাবে মিনিট 5 যাওয়ার পরে আমি যখন একটু গভীরে যাব, ঠিক তখনই মিফতা আমাকে জড়িয়ে ধরে। এই শুনেন না, বলো। এর থেকে ডিপলি কোনো কিছু করবেন না বলে দিলাম। মানে? জড়িয়ে ধরা, চুমু খাওয়া এতটুকু পর্যন্তই ঠিক আছে। এর বেশি গেলে খামসি। কেন? বাকিটা আর কয়দিন পরে। আর শোনেন, আমরা এখন থেকে প্রেম করব। কি? হ্যাঁ, এখন আমাকে এই বসমওয়ালা বুকে রেখে ঘুম পাড়িয়ে দেন। বলে আমি মিফতাকে কাছে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দেই। সকাল হওয়ার পরে মিফতা চোখ মেলে তাকিয়ে দেখে আমার একটা পা তার উপরে রেখে তাকে জড়িয়ে ধরে আছে। মিফতা তখন আমার কপালে চুমু খেয়ে ঠোঁটে চুমু দিবে, ঠিক তখনই আমি তাকিয়ে দেখি মিফতা ঠোঁটে চুমু খাচ্ছে। আমি তখন একটা হাত মিফতার কোমরে রেখে আমার সাথে চেপে ধরে ঠোঁট খেতে থাকি। এভাবে কতক্ষণ কাটার পর মিফতা নিজেকে সামনে নিয়ে হাই, ওঠেন। বলে মিফতা হাঁপাতে থাকে। আরেকটু পর বলে আমি আবার মিফতাকে কাছে নিয়ে ঠোঁটে চুমু দেই। মিফতা তখন আমার ঠোঁটে একটু জোরে কামড়ে ধরে, আর ঠিক তখনই আমি ব্যথার কারণে কোকিয়ে উঠি। এত জোরে কেউ কামড়ায়? ইস, অনেক ব্যথা পাইছেন মনে হয়। বলে মুখ টিপে টিপে হাসতে থাকে। হাসবা না একদম। তাহলে কি কান্না করব? সেটা বলছি নাকি। তাহলে কি করব? স্বামীকে একটু ভালোবাসার সুযোগ দিলে কি এমন হয়? আর কয়টা দিন যাক, দেখবনি কত ভালোবাসতে পারেন। দেখো। আচ্ছা, সেটা দেখা যাবে। আমি নাস্তা রেডি করতে করতে আপনি ততক্ষণ ফ্রেশ হয়ে নেন। ওকে। বলে আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে আসতে আসতে বউটা সবকিছু রেডি করে রাখছে। তুমি খাবা না? কিন্তু আগে খাওয়াবো। বলে খাবার আমাকে খাওয়ানোর জন্য হাত মুখের সামনে ধরে। আমি বউয়ের হাতে খাবার খেয়ে মিফতার হাত থেকে প্লেট নিয়ে আমিও মিফতাকে খাইয়ে দেই। নাস্তা করা শেষ হলে আমি রেডি হব, এমন সময় আমি রাগ করে আছি কিন্তু। ও মা, কেন? শুনেছি স্বামী বাইরে যাওয়ার আগে নাকি বইয়ের থেকে দোয়া নেয়। আচ্ছা, দোয়া কইরো। গেলাম আমি। বলে আমি বের হওয়ার সাথে সাথে মিফতা আরো বেশি রেগে যায়। রাগে হনহন করে হেঁটে হেঁটে যেই না সোফায় বসবে, ঠিক তখনই আমি পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় আর কাঁধে চুমু দিতে থাকি। মিফতা তখন পাগল পাগল হয়ে আমার দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে জড়িয়ে ধরে। আমি শক্ত করে জড়িয়ে ধরে মিফতার মাঝে যখনই হারিয়ে যেতে যাচ্ছি। এই, অলরেডি 9:30 বাজে। বাজলে বাজুক। এখন যান। আর একটু। অফিসে গিয়ে ফ্রি হয়ে ফোন দিন, কেমন? আচ্ছা। সাবধানে যায়েন। বলে আমাকে বিদায় দেয়। আমি যাওয়ার কতক্ষণ পরে আমার মা মিফতার নাম্বারে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছো? এই তো ভালো, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস কোথায়? একটু আগে অফিসে গেল। ও হ্যাঁ। তো এখন কি করবি? কি আর করবো, রান্না বান্না করা লাগবে। রান্না করে কি আর 4-5টা পর্যন্ত কাটিয়ে দিতে পারবি? কি আর করার আছে, আপনাদের সাথে থাকলে তো কখন সময় যায় টেরই পাই না।
আমি একটা বুদ্ধি দিতে পারি। কি? বাচ্চা নিয়ে নে, তাহলে বাচ্চার সাথে খেলাধুলা করে সময় কেটে যাবে। মিফতা তখন চুপ করে আছে। আরে লজ্জা পাচ্ছিস কেন? কয়েকদিনের মধ্যে নিয়ে নে। বাবা কেমন আছে? ভালোই আছে। দাদি কেমন আছে? সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা। এখন রাখলাম, পরে কথা হবে। ওকে, ভালো থাকবেন। বলে ফোনটা কেটে দিয়ে রিল্যাক্স মোডে টিভি দেখতে থাকে। দুপুর দিকে মিফতা রান্নাবান্না কমপ্লিট করে আয়েশা নম্বরে ফোন দেয়। মিফতা বলো। অফিসে গিয়ে ফোন দেওয়ার কথা ছিল। ছিল, কিন্তু সকাল থেকে যে কাজে লাগছি, একটু আগে মাত্র শেষ হলো। ও, খাবার খাইছেন? না, তুমি? না, কখন খাবেন? একটু পরে। তুমি খেয়ে নাও। আপনি খেয়ে ফোন করবেন, তারপরে খাবো। আমার লেটও হতে পারে, তুমি খেয়ে নাও না। বললাম তো, আপনি খাওয়ার পরে তারপরে আমি খাবো। ওকে, আমি এখনই যাচ্ছি বলে খেতে চলে গেলাম। খেয়ে আসার পরে মিফতাকে ফোন দিলাম। হ্যাঁ, খাইছেন? এবার তুমি খেয়ে নাও। খাবো। শুনো, কি? ভালোবাসি। মিফতা ফোনটা তখন বুকে নিয়ে চোখ বুজে থাকে। চাতক পাখি যেমন বৃষ্টির জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে যেন মিফতাও ভালোবাসি শোনার জন্য তৃষ্ণার্ত ছিল। ওই পাশ থেকে বারবার হ্যালো হ্যালো করতেছে। মিফতা তখন ফোনটা আবার কানে নিয়ে এই, বলো। আমিও ভালোবাসি বলে মিফতা ফোনটা কেটে দেয়। আর ওইদিকে আয়াস ভালোবাসি শুনে মুচকি হেসে পাগলি একটা। 4:30টার দিকে আয়াস দরজায় নক করে। মিফতা দরজা খোলার পরে আয়াস হা করে মিফতার দিকে তাকিয়ে আছে। এই, এভাবে কি দেখছেন? আমার বউকে। হইছে, এত দেখা লাগবে না। এত সুন্দর কেন? আপনার জন্য। আমার জন্যই তো। দরজার বাহিরেই দাঁড়িয়ে থাকবেন? আয়েশ তখন রুমে ঢুকে দরজা লক করে দিয়ে মিফতাকে কাছে টেনে নেয়। দুজন দুজনের চোখ বরাবর তাকিয়ে আছে। মিফতা তখন শার্টের কলা টেনে শক্ত করে জড়িয়ে ধরে। আয়াস মিফতার মাথা উঠিয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখে। এমনভাবে মিনিট 5 যাওয়ার পরে যান, ফ্রেশ হয়ে আসেন। একটু পর যাচ্ছি। না, এক্ষুনি যান। আর একটু জড়িয়ে ধরে থাকি। অন্য সময়, এখন যান। আমি তখন অনিচ্ছা সত্ত্বেও ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়ার সময় মনে পড়ে যে আজকে আসার সময় একজোড়া নুপুর এনেছিলাম, কিন্তু রুমে ঢুকে জড়িয়ে ধরার পরেই সব ভুলে গেছি। দেখ, যাক, এগুলো পরে দেওয়া যাবে বলে আয়াস এগুলো নিজের মতো করে রেখে দেয়। রাত 9টার দিকে দুজন পাশাপাশি বসে টিভি দেখতেছে। এমন সময় বৃষ্টি নামে। এই, বৃষ্টি হচ্ছে? বৃষ্টি ভালো লাগে? অনেক 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 ভালো লাগে। বোঝাই যাচ্ছে। ক্লাস 7 একবার ভিজেছিলাম, কিন্তু আমার হিটলার মা কি যে একটা পিটানি দিচ্ছে, সেই ভয়ে এখন পর্যন্ত ভিজি নাই। আহারে, কত কষ্ট। চলেন না, আজকে একটু ভিজি। শখ কত? প্লিজ প্লিজ, চলেন না। আচ্ছা চলো। চলেন। বলে মিফতা আগে আগেই চলে যাচ্ছে। এই, একটু দাঁড়াও, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসেন। আয়াস আসার পরে দুজন ছাদে যায়। পূর্ণিমা রাতে নিজম বৃষ্টি কত সুন্দর বলে 1 পা 2 পা করে হাতগুলো প্রজাপতি ডানার মতো ছড়িয়ে দিয়ে ভিজতে থাকে। আয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাগলামিগুলো দেখতে থাকে। আসেন না কেন? আসছি। মিফতার সাথে ভিজতে থাকি। দুজনে ভিজবার মাঝে হঠাৎ বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মিফতা আমাকে জড়িয়ে ধরে। এই, ভয় পাইছো নাকি? এইসব খুব ভয় করে। আমি আছি তো, ভয় পাওয়ার কিছু নাই। ভালোবাসি। আমিও ভালোবাসি। আয়াস তখন মিফতার মাথায় ধরে বেজা ঠোঁটের শীতল স্পর্শ দেয়। মিফতাও কম কিসে, মিফতা জোরে ধরে উপভোগ করতে থাকে। আয়াস বা হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে একজোড়া নুপুর বের করে। মিফতা নুপুর জোড়া দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে যায়। আয়াস মিফতা পায়ের কাছে এক হাঁটুতে ভর করে বসে মিফতার পাটা তার হাঁটুতে রাখে। মিফতা খুশি মনে মুখে হাত দিয়ে আয়াসের দিকে তাকিয়ে আছে। আয়াস মিফতার পা হাঁটুতে রেখে পায়ের গোড়ালিতে কয়েকটা চুমু দিয়ে পরিয়ে দেয়। এভাবে অপর পায়েও পরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে মিফতাকে বুকের সাথে শক্ত করে জোরে ধরে কানে লতিতে ছোট্ট করে একটা কামড় দিয়ে ভালোবাসি। মিফতা কোনো কিছু না বলে চুপচাপ আয়াসের বুকে লেপতে থাকে। আস্তে আস্তে যখন বেশি বেশি আকাশ চমকাতে থাকে,
তখন আয়াস মিফতাকে কুলে উঠিয়ে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে যাও, ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও। আপনি চেঞ্জ করবেন না? করবো তো। কখন? তুমি শেষ করে আসার পরে। চলেন দুজনে একসাথে চেঞ্জ করব। কি? হ্যাঁ। বলে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে যায়। দুজনে ড্রেস চেঞ্জ করে আসার পরে এই টেবিলে বসেন, আমি খাবার নিয়ে আসছি। তুমি নিয়ে আসো। মিফতা সব রেডি করে নিয়ে আসার পরে আসেন। আয়াস চেয়ারে বসার পরে হ্যাঁ করেন। তুমি খাইয়ে দিবে? হ্যাঁ, একদিন আমি খাইয়ে দেব, আরেকদিন আপনি খাইয়ে দেবেন। ওকে, ডান। এখন লক্ষ্মী ছেলের মতো হ্যাঁ করেন। এভাবে খাবার শেষ করার পরে দুজন এক বালিশে শুয়ে আছে। আয়াস তখন মিফতার তলপেটে হাত রেখে কাছে টেনে আনে। কি করছেন? কিছু না তো। ঘুমান। ঘুম আসছে না। চেষ্টা করেন, ঘুম চলে আসবে। চেষ্টা করেও ব্যর্থ। শুইলেনই তো এখন। ঘুম এমনি আসবে না। তো কিভাবে আসবে? কাউকে বুকে নিলে। নিতে না করছি নাকি? কাছে টেনে আনছি দেখেই এত প্রশ্ন। আর বুকে নিলে কি হতো? নিয়েই দেখেন। আয়াস তখন সুযোগ হাতছাড়া না করে মিফতাকে বুকে নিয়ে নেয়। মিফতাও আয়াসের বুকে ঠাঁই পেয়ে সেও আয়াসকে জড়িয়ে ধরে। এভাবে দিব্যি তাদের দিন চলতে থাকে। মাস 6 পরে সেদিন ছিল শুক্রবার। শুক্রবার ছুটির দিন, তাই আয়াস নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। মিফতা ফোনের শব্দ পেয়ে কিচেন থেকে দৌড়ে এসে ফোনটা রিসিভ করার পরে হ্যালো আয়াস, জি, আপনি কে? তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়াকে ডেকে ফোনটা দাও। ভাই? তোমার ভাইয়াকে ডাকো। কে আপনি? আমি তোমার ভাবি। হোয়াট? এখন তোমার ভাইয়াকে ডাকো। এই যে শোনেন, উনি আমার হাজবেন্ড হয়। কি? হ্যাঁ। বলার সাথে সাথে ফোনটা কেটে দেয়। এই উঠেন। বলো। টেবিলের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে আয়েশের উপরে ছুঁড়ে মারে। এই কি করছো? তোর একটা দিয়ে হয় না? কি বলছো এসব? কিছুই বুঝতেছি না। ভাবছিলাম তুই ভালো, কিন্তু এখন দেখি তুইও অন্য সবার মতো। ছি, ছি। আরে কি হয়েছে, খুলে বলবো তো? লাস্টে 97। এই নাম্বার কার? কখন ফোন দিছে? আমার প্রশ্ন কি এটা ছিল? ওই, আমি কি এটা জিজ্ঞেস করছি? না মানে ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড ছিল। এখন বউ বানাইছেন তাই না? কি বলছো এসব? এত আশ্চর্য হওয়ার তো কিছুই নেই। আগে বেস্ট ফ্রেন্ড ছিল, আর এখন বেশি কিছু। মোবাইলটা দাও তো। মিফতা তখন খাটের উপরে মোবাইল ছুঁড়ে ফেলে কান্না করে দেয়। এই মিফ মনি, লক্ষ্মী আমার, কান্না করছো কেন? ছাড়েন, আমি আপনার কেউ না। বলে কিচেনের দিকে চলে যায়। আয়েশ তখন মোবাইল আনলক করে ফোন আসার নাম্বারে ফিরতি ফোন দেয়। ওই রিহা, তুই মিফতাকে এসব কি বলছস? আরে ভাইয়া মজা করতেছিলাম, কিন্তু তোর বউ তো রাগে একদম শেষ। বাল, এখন এই রাগ আমি কিভাবে ভাঙাবো? তুই ওর কাছে গিয়ে লাউড স্পিকার দে। ওকে। ওই পাগলি, আমি আসলে ওর খুব ভালো ফ্রেন্ড। আমি তো ভাবছিলাম মজা করব, কিন্তু তুমি আর করতে দিলে না। বলে রিয়া হাসতে থাকে। মিফতা তখন আয়েশের কাছ থেকে ফোনটা নিয়ে কেটে ওর দিকে অগ্নিময় নজর তাকিয়ে থাকে। সরি। আমি রাগ করলে অন্য কেউ ভাঙাতে আসবে? না। তাহলে তুই ভাঙাতে আসলি না কেন? সরি। যাও এখন। আয়েশ তখন পিছন থেকে জড়িয়ে ধরে কান্না কান্না বলে, ভালোবাসি। কেমন ভালোবাসেন আমার জানা আছে। অনেক ভালোবাসি বলে আরো শক্ত করে ধরলাম। হইছে, এখন ছাড়েন। কোনো ছাড়াছাড়ি নাই। তাহলে রান্না করবে কে? রান্না করা লাগবে না। বলে মিফতাকে কুলে তুলে নেয়। মিফতা তখন কোনো কিছু না বলে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। রাত 10টার দিকে দুজনে শোয়ার পরে এই, হ্যাঁ বলো। মা একটা কথা বলছিল। কি? বলবো? হ্যাঁ বলো। আমার লজ্জা করে। বলে আয়েশের বুকের পশম নিয়ে খেলতে থাকে। আহা, এত লজ্জা পাওয়ার কি আছে? আম্মু বলছে ওনাকে নাকি নাতি নাতনি গিফট করতে। কি? হ্যাঁ। কিন্তু এটা তো এখন সম্ভব না। কেন সম্ভব না? কেন আবার? আমার বউ তো 2 বছরের সময় নিছে। 2 বছরের সময় নিচ্ছি কি জন্য সেটা কি জানো?
ইন্টারের জন্য? না, তাহলে বিয়ের আগে কখনো প্রেম করিনি, তাই এই 6 মাস ছুটেই প্রেম করছি। কেউ কোনো বাধা দিতে পারে নাই। ভাবছিলাম এভাবে 2 বছর কাটাবো, কিন্তু পরে আবার মনে হলো ধুর, এইসব কিছু হওয়ার পরেও তো প্রেম করা যাবে। তাহলে শুধু শুধু কেন আমার জানাটাকে কষ্ট দিই? এই তাহলে কথা। হুম তাহলে কি মা বাবার নাতি নাতনি আনার চেষ্টা চালিয়ে দিব? হুম সেটার জন্যই তো এতদিন বসেছিলেন। আয়াস জোরে ধরে মিথ্যাকে তার বুকের উপরে তুলে নেয়। এই, হ্যাঁ বলো। সারা জীবন ভালোবাসা থাকবে তো? ইনশাল্লাহ সারা জীবন থাকবে। আর যদি অবহেলা করো না, তাহলে নিজেকে শেষ করে ফেলবো বলে দিলাম। এসব বলে না পাগলি আমার। ভালোবাসি বর। আমিও ভালোবাসি আমার লক্ষ্মী বউকে। হুম এই দেরি হয়ে যাচ্ছে। কিসে দেরি হচ্ছে? ইস, দেখি দেখি মা বাবার গিফটটা খুঁজে বের করি। বলে আয়াস মিথ্যার সাথে মিশতে শুরু করল। ওই মেয়েরা সবকিছু দেখে ফেললে কিভাবে হবে? এদের তো পায়ে বেশি লাগবে, নাহলে তো বাচ্চা আর কখনোই হবে না। যান, দূরে গিয়ে এদের বাচ্চা না সুযোগ করে দিন। ও হ্যাঁ, আরেকটি কথা, যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের সত্যি অনেক ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং কি শেয়ার করবেন। সেই সাথে পরবর্তী গল্পটি দেখার জন্য বিষ্ণুপতি অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।